হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে ফিজিওলজি অনার্স সেমিস্টার 1 এর এসএসসি 1, ঠিক আছে, এসএসসি 1 পার্টের কিন্তু একটা টপিক নিয়ে আলোচনা করব। এসএসসি পার্ট নিয়ে অনেকেই টেন্স থাকো, ঠিক আছে, ঠিকঠাক সোর্স পাও না, তো টপিকটা নিয়ে কিন্তু আলোচনা করব। খুব ভালো করে পুরো ভিডিওটা দেখো, নোটস কিন্তু তোমরা এখান থেকেই তৈরি করে ফেলতে পারবে, ঠিক আছে। তো কি টপিক আমরা আজকে করব? জিটিটি, গ্লুকোজ টলারেন্স টেস্ট। তোমাদের দেখবে সেমিস্টার 1 ক্যালকাটা ইউনিভার্সিটিতে আছে ওজিটিটি, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। ব্যাপারটা মোটামুটি একই, ঠিক আছে, প্রেগনেন্সি কন্ডিশনে ওজিটিটিটা করা হয়। তো জিটিটিটা আগে বুঝতে হবে, তারপরে ওজিটিটিটা যেটুকু একটু ডিফারেন্স রয়েছে, খুব একটা বেশি ডিফারেন্স নেই বললেই চলে আর কি, সেটা তারপরে তোমাদের সঙ্গে ডিসকাস করে দেবো, ঠিক আছে। তো আজকে আমরা কি দেখবো? গ্লুকোজ টলারেন্স টেস্ট। ফিজিওলজি অনার্স সেমিস্টার 1 এর অনলাইন ক্লাস কিন্তু চলছে। যদি কেউ ক্লাসে জয়েন হতে চাও তারা কিন্তু ক্লাসে জয়েন হতে পারো। ক্লাসে তোমাদের সিসি পার্ট এবং এসএসসি পার্ট দুটো পার্টই কিন্তু নোটস কমপ্লিট করিয়ে দেওয়া হচ্ছে। একদম সিলেবাসের টপিক ধরে ধরে নোটস প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের কিন্তু সলিউশন করানো হচ্ছে। তো ক্লাসে জয়েন হতে চাইলে কিন্তু স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। ডেমো নোটস নিয়ে দেখতে পারো। একদম পরীক্ষার জন্য তৈরি জিনিস পেয়ে যাচ্ছ, বই খুঁজতে হবে না। ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের সমস্যা যেটা হয় যে কোনটা কোন বইতে আছে, কোনটা কোন বই থেকে পড়বো, এটা বুঝতেই না পরীক্ষা চলে আসে। তো এই যে বোঝাবুঝি, ঠিক আছে, এই নিয়ে ঝামেলাটা কিন্তু পোহাতে হবে না। পুরো হেডেক আমার, জিনিস সমস্ত কিছু আমি তৈরি করে দেবো, তোমরা শুধু পড়বে। এবং সিলেবাসের ইচ অ্যান্ড এভরি টপিক, একটা টপিকও বাদ যাবে না। তোমরা বলতে পারবে না যে ম্যাম এই টপিকটা থেকে আপনি নোটস দেননি। সিলেবাসের প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু আমি তোমাদের নোটস প্রোভাইড করে দিই। সুতরাং কোন বই খুঁজবো, কোন বই থেকে পড়বো, সেটা নিয়ে কিন্তু তোমাদের সময় নষ্ট করতে হবে না। তো ক্লাসে জয়েন হতে চাইলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে ডেমো নোটস নিয়ে কিন্তু ক্লাসে জয়েন হয়ে যেতে পারো। সপ্তাহে 2 দিন করে কিন্তু তোমাদের ক্লাস হচ্ছে, রবিবার এবং বুধবার করে, ঠিক আছে। তো চলো আজকে ক্লাসটা স্টার্ট করি। দেখো, গ্লুকোজ টলারেন্স টেস্ট। টলারেন্স মানে কি? কাউকে টলারেট করা, মানে আমি ওকে টলারেট করছি, সহ্য করছি, মানে ও খুব হয়তো ডিস্টার্ব করছে তাও আমি সহ্য করছি, এরকম একটা ব্যাপার। তো বলেছে গ্লুকোজ টলারেন্স মিনস এবিলিটি অফ দ্য বডি টু ইউটিলাইজ গ্লুকোজ ইন ব্লাড সার্কুলেশন। আমাদের বডির একটা ক্ষমতা, আমাদের বডির ক্ষমতা কি? ইউটিলাইজ করা। ইউটিলাইজ করা মানে কি? উত্তোলন করা, ইউজ করা, সেটাকে বডিতে ব্যবহার উপযোগী করে তোলা। ইউটিলাইজ করা কাকে? গ্লুকোজকে। ইন ব্লাড সার্কুলেশন, কোথায়? ব্লাড সার্কুলেশনে, আমাদের যে রক্ত সংবহন তন্ত্র রয়েছে সেখানে যাতে গ্লুকোজটা ঠিক করে পৌঁছাতে পারে, ব্যবহারযোগ্য হতে পারে, তার জন্য এটা কি আমাদের বডির একটা এবিলিটি, যেটাকে বলা হচ্ছে গ্লুকোজ টলারেন্স, ঠিক আছে। মানে আমরা, আমাদের বডিতে গ্লুকোজ ঢুকছে, আমরা সেটাকে কতটা সহ্য করতে পারছি, ঠিক আছে। নেক্সট দেখো, গ্লুকোজ টলারেন্স ডিক্রিজেস ইন ডায়াবেটিস মেলিটাস। যাদের ডায়াবেটিস মেলিটাস রয়েছে, ব্লাড সুগার রয়েছে, তাদের ক্ষেত্রে এই টলারেন্সটা কি হয়? কমে যায়। মানে তাদের এই গ্লুকোজটা সহ্য করার ক্ষমতা কমে যায়। এই জন্য দেখবে ডায়াবেটিস পেশেন্টদের কি বলা হয়? গ্লুকোজ ইনটেক কম করতে, ভাত কম খেতে, কার্বোহাইড্রেট কম খেতে। কেন? কারণ তাদের গ্লুকোজটা সহ্য করার ক্ষমতা কমে গেছে। গ্লুকোজ টলারেন্স ডিক্রিজেস, কমে গেছে ইন ডায়াবেটিস মেলিটাস অ্যান্ড ইন সার্টেন এন্ডোক্রাইন ডিসঅর্ডার। এছাড়াও আরো অন্যান্য রোগেও হতে পারে, অন্তঃক্ষরাজনিত রোগ, এন্ডোক্রাইন ডিসঅর্ডার কি কি, যেমন হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা দেখা দেয়, ঠিক আছে। সরি। নেক্সট দেখো, বলে যে আফটার ফুড ইনটেক, মানে আমরা খাবার খেলাম, তারপরে কি হলো? দেয়ার ইজ আ টেম্পোরারি রাইজ ইন ব্লাড সুগার। তো খাবার যখন খাচ্ছি, ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, যাই খাই, তার মধ্যে কি আছে? কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেটটা কিসে কনভার্ট হবে? গ্লুকোজে। এবার খেলে কি হবে? অমনি রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে গেল, ঠিক আছে। এবার দেখো কি হচ্ছে, the extent and duration of which depends on the type of food intake. এবার কি, কতটা পরিমাণ রক্তে গ্লুকোজ বাড়বে সেটা কার উপর ডিপেন্ড করছে? আমরা কি ধরনের খাবার নিচ্ছি। আমি প্রোটিন খেলাম, কার্বোহাইড্রেট অল্প খেলাম, তার মানে গ্লুকোজের পরিমাণ ব্লাডে কম বাড়বে। আমি প্রোটিন খেলাম, ফ্যাট খেলাম, কার্বোহাইড্রেট খেলাম না, তাহলে ব্লাডে গ্লুকোজের পরিমাণ বাড়ছে না। ব্লাড তখন কি করবে? আমাদের বডির জন্য যেটুকু গ্লুকোজ প্রয়োজন সেটা তখন বডির ভেতরে যে স্টোরড জিনিসগুলো রয়েছে সেখান থেকে সেটাকে গ্লুকোজে কনভার্ট করবে। কিসের থেকে? গ্লাইকোজেন থেকে কনভার্ট করবে। কোথায়? লিভারে। যখনই দেখবে যে বাবা এ তো আমাকে কার্বোহাইড্রেট দেয়নি, আমি এবার গ্লুকোজ কোথা থেকে পাবো, অমনি কি হলো? প্যানক্রিয়াস বলে দিল গ্লুকাগনকে কাজ করতে, গ্লুকাগন তুমি বেরিয়ে এসো,
রক্তে গ্লুকোজ পাচ্ছে না, বডি খাবার খাচ্ছে না, গ্লুকোজ খাচ্ছে না, তো আমি এবার গ্লুকোজটা পাবো কোথা থেকে? তুমি গ্লুকোজের ব্যবস্থা করো। গ্লুকাগন তখন কোথায় চলে গেল? লিভারের কাছে, ঠিক আছে, পাশের বাড়িতেই লিভার রয়েছে, লিভারের কাছে চলে গেল, রাস্তার এপারে আর ওপারে আর কি। এই ধরো রাস্তার মিডিল, এদিকে লিভার, এদিকে প্যানক্রিয়াস, রাস্তার ওপারে সামনের বাড়িতে গেল, ঠিক আছে, বললো আমার ঘরে চিনি শেষ হয়ে গেছে, তুমি একটু চিনি দাও। তা লিভার তখন কি বললো? আমার ঘরে তো চিনি নেই, কিন্তু আখ আছে, ঠিক আছে, তুমি আখ থেকে আখের রস করো, রস করে সেটা দিয়ে তুমি চিনি বানিয়ে নাও। আখ বলতে আমি এখানে কি বোঝালাম? গ্লাইকোজেন। লিভারে গ্লুকোজটা কি হিসেবে স্টোর থাকে? এক্সেস যে গ্লুকোজ, গ্লাইকোজেন হিসেবে। গ্লুকাগন গিয়ে তখন কি বলবে? তুমি গ্লাইকোজেন ভাঙো, ভেঙে আমাকে গ্লুকোজ দাও, আমার রক্তে গ্লুকোজ কমে যাচ্ছে, আমি সেলে গ্লুকোজ পাঠাতে পারছি না। এবং আমাদের ব্রেনের সেল যেখানে শুধু গ্লুকোজটাই কাজে লাগে, তাই তো? এবার কি করবে তখন? লিভারের কাছে গিয়ে গ্লাইকোজেন, গ্লাইকোজেনটা কি করলো? গ্লাইকোজেনকে ভাঙন ঘটালো, গ্লাইকোজেনোলাইসিস হলো। যখনই গ্লাইকোজেনের ভাঙন ঘটছে কি হচ্ছে? গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস হলে কি হবে? রক্তে গ্লুকোজ তখন আবার পর্যাপ্ত যতটুকু দরকার ততটুকু বাড়লো। কিন্তু এবারে দেখো, তুমি প্রচুর পরিমাণে ভাত খেয়ে নিচ্ছ, রুটি খেয়ে নিচ্ছ, আইসক্রিম খেয়ে নিচ্ছ, চকলেট খেয়ে নিচ্ছ, প্রচুর পরিমাণে সুগার ইনটেক করেই যাচ্ছ, রক্তে গ্লুকোজ বেড়েই যাচ্ছে। তাহলে লিভারের থেকে তো আর নেওয়ার কোনো প্রয়োজন পড়ছে না, কারণ তুমি সমস্তটা দিয়ে দিচ্ছ বডিকে, এবং এক্সেস দিয়ে দিচ্ছ, যা দরকার নেই তার থেকে বেশি তুমি দিয়ে দিচ্ছ। এবার এক্সেস দিলে কি হবে? জিনিসটা তো ওভারফ্লো হবে। ওভারফ্লো হয়ে কি করবে? যেটুকু বেঁচে থাকবে সেটুকুকে গিয়ে আবার লিভারের বাড়িতে পাঠিয়ে দেবে, যে অনেক আমার চিনি বেঁচে গেছে, তুমি ভাই রেখে দাও, আমার দরকার নেই, কারণ আমার তো চিনি দিয়েই কাজ, আমার চিনিকে অন্য ফরম্যাটে আমার তো কোনো কাজ নেই, তুমি ভাই রেখে দাও। পাঠিয়ে দিলে কোথায়? লিভারে। লিভার তখন ওটাকে আবার গ্লাইকোজেনে কনভার্ট করলো, ফ্যাট হলো, হয়ে কি হলো? লিভারে জমা হলো। জমা হতে 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 কি হচ্ছে? লিভারটা ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে। ফ্যাটি লিভার কিন্তু ফিউচারের ব্লাড গ্লুকোজ লেভেল ইনক্রিজ, মানে সুগারের পেশেন্ট হওয়ার কিন্তু একটা ইন্ডিকেশন। খুব ভালো করে বুঝবে, ফিজিওলজি পড়ছো বুঝে পড়ো, ঠিক আছে, কারণ যারা ডক্টর তারাও কিন্তু ফিজিওলজি পড়ে, ফিজিওলজি না জানলে মেডিকেল কিন্তু জানা যায় না। তো ফিজিওলজি যখন পড়ছো, মেডিকেলের জিনিসগুলো বুঝে পড়ো, ইন্টারেস্ট নিয়ে পড়ো, যেন তুমি কাউকে একটা ভালো যুক্তি দিতে পারো যে তোমার এটা ঠিক হচ্ছে না। বাড়িতে যারা বয়স্ক, ধরো কেউ সুগারের রয়েছে, সে যদি বলে আমি ভাত খাবো, তখন তুমি তাকে বারণ করতে না, তুমি ভাতটা খেও না, ভাতটা তুমি কম পরিমাণে খাও, তোমার রক্তে গ্লুকোজ বেড়ে যাবে, এটা ঠিক না তোমার জন্য। এবং সুগার যদি খুব হাই লেভেল বাড়তে থাকে অর্গানের উপর গিয়ে অর্গান একদম ফল্ট করে যায়। বুঝতে পেরেছো? চলো এবার নেক্সট দেখি কি বলেছে। ব্লাড সুগার লেভেল রিটার্নস টু নর্মাল। ব্লাড সুগার লেভেলটা এবার কি হচ্ছে? নর্মালে আসছে উইদিন 2 to 3 hours আফটার টেকিং ফুড। কেন নর্মালে আসছে? যখনই রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে, ইনসুলিন গিয়ে কাজ করছে, রক্তে কি করছে? ইনসুলিন তখন কি করছে? রক্তে যে গ্লুকোজটা ছিল সেগুলোকে নিয়ে কোষে ঢুকিয়ে দিচ্ছে, যে কোষে দরকার সব ওখান থেকে নিয়ে কোষে ঢুকিয়ে দিচ্ছে। এবার কি হলো? রক্তে গ্লুকোজটা কমে গেল। ভালো করে এই জায়গাটা বুঝবে, একদম মন দিয়ে বুঝবে, ঠিক আছে। ধরো এটা হলো ব্লাড, আর এদিকে হলো সেল, ঠিক আছে। ব্লাডে কি রয়েছে? গ্লুকোজ, মানে ব্লাডে গ্লুকোজের পরিমাণ বাড়লো। এবারে ইনসুলিন কি করবে? ইনসুলিন যখন দেখবে যে না রক্তে গ্লুকোজ চলে এসেছে, যতটা দরকার চলে এসেছে, এবার যখন বাড়তে থাকছে, যে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে, প্যানক্রিয়াস কি করবে? ইনসুলিন পাঠিয়ে দেবে, ইনসুলিন যাও তুমি কাজ করো, তোমার কাজ করো, রক্তে গ্লুকোজ কমাও, এত ভিড় সামলানো যাচ্ছে না, তাই তো? পুজোর সময় কি হয়? সবাই ভিড় করে লাইন দিয়ে ঠাকুর দেখতে যায়, তাই না? তখন কি হয়? যে দড়ি ধরে ছেড়ে দেয়, প্রচন্ড ভিড় হয়ে যাচ্ছে, কিছু ছাড়ো, অল্প অল্প করে ছাড়ো, এরকম ভাবে। তো ইনসুলিন তখন কি করবে? যখন গ্লুকোজের ভিড় খুব বেড়ে যাবে, গ্লুকোজটাকে পাঠিয়ে দেবে হলো সেলে। কোথায় পাঠিয়ে দেবে? সেলে পাঠিয়ে দেবে। এবার সেলে গ্লুকোজ তখনই এন্টার করবে যদি এখানে খালি জায়গা থাকে। যদি খালি থাকে তবেই এই গ্লুকোজটা সে ঢুকতে পারবে, কিন্তু সেল যদি আগে থেকেই ভরাট থাকে তাহলে গ্লুকোজটা কি কোষে ঢুকতে পারবে? ঢুকতে পারবে না। তখন কিন্তু অটোমেটিক ব্লাড সুগার লেভেল কিন্তু বাড়তে থাকবে। এবং কোষটা কখন ভর্তি থাকে? যখন আমরা অতিরিক্ত খাওয়া দাওয়া করি, অতিরিক্ত ফাস্টফুড খাচ্ছি, এটা খাচ্ছি ওটা খাচ্ছি, মানে কোনো লিমিট নেই, কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নেই, খেয়ে কি করছি? কোষগুলোকে ভরাট করে ফেলছি, যে এই কোষের আর গ্লুকোজ নেওয়ার কোনো ক্ষমতা নেই, তাও আমরা গ্লুকোজই খেয়ে যাচ্ছি। তো তখন কি হবে? অটোমেটিক ব্লাড সুগার তো বাড়বে। অনেকে বলে মিষ্টি খেলে সুগার হয়, না, ওরকম কোনো ব্যাপার নেই, তুমি লিমিটেডে খাও, কিচ্ছু হবে না, তাই না?
এবার কি, হ্যাঁ কিছু হবে না বলাটা ভুল, কারোর যদি কোনো খাবার দাবার ছাড়া অন্য কোনো সমস্যা থাকে, ধরো তার বডিতে কোনো জেনেটিক প্রবলেম রয়েছে, তার ইনসুলিন ফর্মেশন হচ্ছে না, বা ইনসুলিনটা যেখানে গিয়ে কাজ করবে সেখানে যে রিসেপ্টরগুলো থাকে সেই রিসেপ্টরগুলো কাজ করছে না, মানে আমি কারো বাড়ি দেখলাম সে দরজা খুললো না, আমি তো ঢুকতে পারবো না, দরজাটা হয়তো কাজই করছে না। তো এই জিনিসগুলো যদি সমস্যা থাকে তাহলে সেটা কিছু করার নেই, সেটা তখন অন্যভাবে ট্রিটমেন্ট করতে হয়, কিন্তু খাদ্যের দিক থেকে আমি বলছি। নেক্সট কি বলেছে দেখো, ইন ডিক্রিজড গ্লুকোজ টলারেন্স, গ্লুকোজ সহ্য করার ক্ষমতা যখন কমে যাচ্ছে, হাউএভার ব্লাড গ্লুকোজ লেভেল ডাজ নট রিটার্ন টু নর্মাল, গ্লুকোজ সহ্য করার ক্ষমতা কিন্তু কমে যাচ্ছে, কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেলটা কিন্তু নর্মালে আসছে না উইদিন 2 to 3 আওয়ার্স আফটার ফুড ইনটেক, খাবার খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পরেও কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেল নর্মালে আসছে না, গ্লুকোজ টলারেন্স, গ্লুকোজটা সহ্য করার ক্ষমতা কমে যাওয়া সত্ত্বেও। The glucose tolerance test is a method to judge how well your body is able to metabolize glucose. এই যে গ্লুকোজ টলারেন্স টেস্ট কখন করা হচ্ছে, যখন এরকম সমস্যাটা দেখা দিচ্ছে না, ব্লাড গ্লুকোজ লেভেল কমছে না, যে আমাদের বডির কতটা ক্ষমতা আছে গ্লুকোজকে মেটাবলাইজ করার, যে আমাদের বডি কতটা গ্লুকোজ নিতে পারবে, এটাকে বলা হচ্ছে গ্লুকোজ টলারেন্স টেস্ট, জিটিটি। বলেছে গ্লুকোজ ইজ দ্য টাইপ অফ সুগার ইন ইয়োর বডি ইউজেস টু সাপ্লাই এনার্জি টু ইটস সেল। এটা আমরা প্রত্যেকে জানি, গ্লুকোজ আমাদের বডিতে কি করছে, শক্তির যোগান দিচ্ছে, তাই তো? গ্লুকোজের যখন মেটাবলাইজ হচ্ছে, জারণ ঘটছে, তখন কি হচ্ছে, এনার্জি পাচ্ছে, যেটা এটিপি ফরম্যাটে স্টোর থাকছে মাইটোকন্ড্রিয়াতে, কোষে কোষে শক্তির যোগান দিচ্ছে। বলেছে বডি ব্রেকস ডাউন দ্য ফুড, বডি আমরা যে খাদ্যগুলো খাচ্ছি সেগুলোকে কি করছে, ভাঙছে, ভেঙে তাদেরকে একদম সিম্পল ফরম্যাটে, কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ, প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এরকম সিম্পল ফরম্যাটে নিয়ে আসছে এবং তারপরে সেগুলো অ্যাবসর্ব হচ্ছে। ব্রেকস ডাউন ফুড ইনটু গ্লুকোজ হুইচ দেন এন্টার্স টু দ্য ব্লাড স্ট্রিম। এবার যখনই গ্লুকোজ ফরম্যাটে চলে আসলো সিম্পল ফরম্যাটে, তখন সেটা ব্লাড স্ট্রিমে শোষিত হয়ে গেল, ঠিক আছে? এবারে কি হচ্ছে তখন, যেগুলো এতক্ষণ বললাম সেটাই নোট আকারে রয়েছে, এ হরমোন কল্ড ইনসুলিন সিক্রেটেড ফ্রম দ্য প্যানক্রিয়াস। এবার যখনই রক্তে গ্লুকোজটা চলে আসলো, একটা হরমোন ইনসুলিন চলে আসলো প্যানক্রিয়াস থেকে, হেল্পস ব্রিং দ্য গ্লুকোজ, সাহায্য করছে কাকে, গ্লুকোজকে ব্রিং করতে, আনতে, কোথায়, ফ্রম দ্য ব্লাড স্ট্রিম, রক্ত থেকে, কোথায়, ইনটু দ্য সেল। এই যে একটু আগে আমি ছবি আঁকলাম, ফ্রম দ্য ব্লাড স্ট্রিম ইনটু দ্য সেল, ঠিক আছে? If the cells have difficulty accepting insulin, যদি কোষগুলোর কোনো ডিফিকাল্টি থাকে accepting insulin, a condition called insulin resistance, যেটা বললাম কোষে ইনসুলিন যাবে ঠিকই, কিন্তু দরজায় যদি না খোলে সে প্রবেশ করবে কি করে, মানে সেখানে একটা রেজিস্ট্যান্স হয়ে রয়েছে, আমি এপার থেকে ওপারে যাব, গেট বন্ধ রয়েছে, তার মানে রেজিস্ট্যান্স রয়েছে, আমি যেতে পারছি না, আমি যদি না যাই আমি কাজটা করবো কি করে, তাই না? or if body cannot produce enough insulin, হতে পারে বডি ইনসুলিন তৈরি করতে পারছে না, যতটা দরকার ততটা তৈরি করতে পারছে না, অথবা ইনসুলিনটা যেখানে গিয়ে কাজ করবে সেখানে দরজা ওপেন হচ্ছে না, সেখানে রেজিস্ট্যান্স রয়েছে, বাধা রয়েছে, সেক্ষেত্রে কি হবে, the glucose level in the blood too high, তখন রক্তেই কিন্তু গ্লুকোজ লেভেলের পরিমাণটা বাড়তে থাকবে, কারণ রক্ত থেকে কোষে গ্লুকোজের ট্রান্সফার হচ্ছে না। বুঝতে পারছো আশা করি, যদি অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। নেক্সট দেখো বলেছে হাই ব্লাড গ্লুকোজ লেভেল ক্যান বি আ সাইন অফ প্রি ডায়াবেটিস অর ডায়াবেটিস। এই যে হাই ব্লাড গ্লুকোজ লেভেল, খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পরেও যদি ব্লাড সুগার লেভেলটা না কমে, তখন সেটাকে কি বলা হচ্ছে, প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিস কন্ডিশন। ডায়াবেটিস ইজ আ সিরিয়াস মেডিকেল, রেড কালার দিয়ে লেখার একটাই কারণ, এটা খুব একটা ভাইটাল ইম্পর্টেন্ট পয়েন্ট। বাড়িতে যদি কেউ ডায়াবেটিস বা সুগারের পেশেন্ট থাকে তাকে অ্যালার্ট করাটা তোমাদের দায়িত্ব, কারণ তোমরা ফিজিওলজি পড়ছো, ঠিক আছে? কি বলেছে দেখো, ডায়াবেটিস ইজ আ সিরিয়াস মেডিকেল ইস্যু দ্যাট ক্যান ড্যামেজ দ্য অর্গ্যান, ডায়াবেটিস কিন্তু অর্গ্যান ড্যামেজ করতে পারে, অ্যান্ড টিস্যুজ, এবং টিস্যু কলাকোষগুলোকেও ড্যামেজ করতে পারে, অফ দ্য বডি ইফ ইট ইজ নট কন্ট্রোল, যদি এটাকে কন্ট্রোল করা না হয় এটা কিন্তু অর্গ্যান ড্যামেজ করতে পারে। দেখবে সুগারের পেশেন্টদের হামেশাই শোনা যায় যে কিডনি ফেলিওর করেছে, তাই তো?
খুব হাই সুগার, সে কোনো কিছু কন্ট্রোল করে না, মানে না, কোনো এক্সারসাইজ করে না, খাবার দাবারে কোনো কন্ট্রোল নেই, তো স্বাভাবিক বডির তো একটা নেওয়ার ক্ষমতা আছে, সব কিছু যেন দেয়ালে পিঠ থেকে গেছে, বডি একটা অর্গান ফেল করে দিয়েছে, কিছু করার নেই। তোমাকে আগে ভাই অ্যালার্ট করেছে, তুমি তো শোনোনি, তাই না? নেক্সট দেখো, এবারে যদি এই জিটিটি টেস্ট করা হয় তাহলে পেশেন্টকে কি কি ইনস্ট্রাকশন দেওয়া হয়। যেহেতু তোমরা এটা ক্লিনিক্যাল ফিজিওলজি পড়ছো এসিসি পার্টে, তো এখানে পেশেন্টের টার্মিনোলজিটা তোমাদের ইউজ করতে হবে, কারণ এটা একটা ক্লিনিক্যাল টেস্ট। টেস্ট কার উপরে করা হয়? অবশ্যই এটা পেশেন্টের উপর করা, এটা সুস্থ ব্যক্তির উপর তো কোনো টেস্ট করা হবে না। তো দেখো কি বলেছে, দ্য ফলোয়িং কন্ডিশন শুড বি মেট বিফোর পারফর্মিং দ্য টেস্ট। কি কি? The patient should be on balanced diet. পেশেন্টকে ব্যালেন্সড ডায়েটে রাখতে হবে, মানে তার শরীরে শর্করা যতটুকু দরকার ততটুকু, যতটা প্রোটিন দরকার সেইটুকু, যতটা ফ্যাট দরকার সেইটুকু ব্যালেন্সড ডায়েটে কিন্তু রাখতে হবে। Containing normal daily requirement of carbohydrate at least for 2 to 3 days to prior to the test. ধরো টেস্টটা তোমার করা হবে, ধরো আজকে হলো 30 তারিখে ধরো টেস্ট করা হবে, মানে তার 2 থেকে 3 দিন আগে থেকে তোমাকে ডায়েটটা ফলো করতে হবে। এবং ডায়েটে যতটা পরিমাণ কার্বোহাইড্রেট তোমার শরীরে প্রয়োজন সারাদিনে সেটুকুই খেতে হবে, তার বেশি খেলে কিন্তু চলবে না। নেক্সট, পেশেন্ট শুড রিপোর্ট টু দ্য ল্যাবরেটরি আফটার ফাস্টিং ফর 10 to 12 আওয়ার্স। 10 থেকে 12 ঘন্টা ফাস্টিং এর পরে ল্যাবরেটরিতে তাকে যেতে হবে। হ্যাঁ, এই ফাস্টিং টাইমে সে জল খেতে পারে, কিন্তু অন্য কিছু খাওয়া চলবে না। পেশেন্ট শুড ব্রিং ফাস্টিং মিড স্ট্রিম ইউরিন স্যাম্পল। ফাস্টিং এর মধ্য সময়ের যে ইউরিন স্যাম্পল সেটা একটা ড্রাই একটা ক্লিন বোতলের মধ্যে সেটা নিতে হবে, কালেক্ট করতে হবে এবং ল্যাবে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবার টেকনিশিয়ানের ডিউটি কি? টেকনিশিয়ান কি কাজ করবে দেখো, টেস্ট ইজ কালেক্টেড ফাস্টিং ইউরিন। ঠিক আছে, টেস্ট দ্য কালেক্টেড ফাস্টিং ইউরিন স্পেসিমেন ফর গ্লুকোজ। ঠিক আছে, ইউরিন স্পেসিমেন যেটা কালেক্টেড হয়েছে সেটাকে টেস্ট করা হবে গ্লুকোজের টেস্টের জন্য। ইফ গ্লুকোজ ইজ প্রেজেন্ট, যদি গ্লুকোজ থাকে, দেন ডু নট পারফর্ম দ্য জিটিটি বাই গিভিং গ্লুকোজ। যদি গ্লুকোজ প্রেজেন্ট থাকে তাহলে আর গ্লুকোজ দিয়ে জিটিটি করার কোনো দরকার নেই, কারণ বোঝাই যাচ্ছে ইউরিনে গ্লুকোজ প্রেজেন্ট রয়েছে, তার মানে গ্লুকোজটা রয়েছে বডিতে। ঠিক আছে, কিন্তু যদি গ্লুকোজ অ্যাবসেন্ট থাকে, ইফ গ্লুকোজ ইজ অ্যাবসেন্ট ইন দ্য ফাস্টিং ইউরিন, যদি গ্লুকোজ ফাস্টিং ইউরিনে অ্যাবসেন্ট থাকে, দেন ফলো দ্য ইনস্ট্রাকশন অ্যাজ গিভেন বিলো। যদি অ্যাবসেন্ট থাকে তাহলে কি করতে হবে? গিভ 75 গ্রাম টু 100 গ্রাম গ্লুকোজ টু দ্য পেশেন্ট। পেশেন্টকে 75 গ্রাম থেকে 100 গ্রাম গ্লুকোজ দিতে হবে। এগুলো অবশ্যই ডক্টরের প্রেসক্রাইব অনুযায়ী করতে হবে, এগুলো কাউকে প্রেসক্রাইব করতে যাবে না, কারণ তুমি ডক্টর নও। ঠিক আছে, কিন্তু কি এগুলো তোমার জানতে হবে, তুমি কাউকে সাজেস্ট করতে পারো, করে বলতে পারো তুমি একটা ডক্টরের পরামর্শ নিয়ে নাও। ঠিক আছে, কালেক্ট 4 মোর স্যাম্পল, 4টে স্যাম্পল নিতে হবে অ্যাট দ্য হাফ আওয়ারলি ইন্টারভেল, আধ ঘন্টা পর পর, ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে টাইম, মানে 2 ঘন্টা টাইম মানে কত? 120 মিনিট, 30 মিনিট পর পর 4টে স্যাম্পল নিতে হবে আফটার দ্য গ্লুকোজ হ্যাজ বিন টেকেন। এবার দেখো 30 মিনিট পর পর ইউরিন স্যাম্পল সবসময় কালেক্ট করা পসিবল হয় না। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে 2টো স্যাম্পল নিতে হবে 1 ঘন্টা বাদে বাদে। বলেছে ইফ দ্য পেশেন্ট ইজ আনএবল টু গিভ 4 ইউরিন স্যাম্পল, কালেক্টস অ্যাট লিস্ট 2 ইউরিন the 1 hour interval, at the 1 hour interval। ঠিক আছে, নেক্সট কি বলেছে? ডিটারমাইন ব্লাড অ্যান্ড ইউরিন স্যাম্পল বাই দ্য স্পেসিফিক মেথড। স্পেসিফিক মেথড, যে মেশিনপত্রে মেথডটা করা হবে, সেখান থেকে ব্লাডে এবং ইউরিনে গ্লুকোজের যে কতটা পরিমাণ কি আছে না আছে এগুলো টেস্ট করা হবে। এবার যে ভ্যালুগুলো পাওয়া যাবে সেই ভ্যালুর উপর ডিপেন্ড করে বোঝা যাবে তুমি নর্মাল না প্রি ডায়াবেটিস না ডায়াবেটিস। ঠিক আছে, নর্মাল হলে তোমার কি আন্ডার 140 mg পার ডেসিলিটার, এর নিচে কম আসবে তোমার ডেটা, বা 140 আসবে। প্রি ডায়াবেটিস হলে 140 থেকে 199 এর মধ্যে আসবে ডেটাটা। আর যদি ডায়াবেটিস হও তাহলে হয় 200 বা তার বেশি আসবে সুগার লেভেল। বুঝতে পেরেছো? তো এই গেল হলো তোমাদের জিটিটি টেস্ট, টেস্টের ডিটেলস। এটাকে তোমরা নোটস আকারে খাতায় তুলে নিতে পারো, নিয়ে এক্সামেও কিন্তু এক্সামের জন্য এটা তৈরি করতে পারো। আর যদি আবার বলছি, যদি ক্লাসে জয়েন করতে চাও, ঠিক আছে, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে জয়েন হয়ে যেতে পারো। তোমাদের সিসি পেপার এবং এসিসি পেপার দুটোই কিন্তু করানো হচ্ছে। আর যদি মনে করো কেউ 3rd সেমে আছো, তোমাদের সাপ্লি রয়েছে 1st সেমে, তোমরাও চাইলে কিন্তু ক্লাস করতে পারো, কারণ একবার সাপ্লি এসেছে দুবার যেন না আসে সেরকম ভাবে নিজেকে তৈরি করতে হবে। আর নোটস কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, খুব স্ট্যান্ডার্ড নোটস।
তোমরা একটা হোয়াটসঅ্যাপ করো, করে নোটস নিয়ে দেখো, ডেমো নোটস নিয়ে দেখো। আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।